শুভ সন্ধ্যা বলে শুরু করতে পারছি না, তার কারণটা সন্ধ্যাটা শুভ নয়, একেবারেই শুভ নয়। কেন? আজকে আমরা হারিয়েছি আমাদের এক খুব প্রিয় চিত্রতারকাকে, ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের এক অভিনেতাকে, এবং হারালাম। সেই কারণটাও এমন একটা টার্ম, সেই টার্মটা বললেই আমরা লোকের গায়ে সোশ্যাল স্টিগমা আটকে দিই পাগল বলে। সুশান্ত সিং রাজপুত গত 6 মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশন, মুখোশটা পড়েছিলেন। খুব দক্ষ হাতে, ভালো অভিনেতা ছিলেন, অত্যন্ত ভালো অভিনেতা ছিলেন, তাই খুব দক্ষ হাতে মুখোশটা পড়েছিলেন। কিন্তু এই লকডাউন পিরিয়ডটা, যেখানে ওনার হাতে কাজ ছিল কিন্তু বাড়ি থেকে বেরোতে পারেননি, এবং বাড়িতে একাই ছিলেন, বাবা মা বোন কেউ ছিল না, সেই মানসিক চাপটা নিতে পারেননি। এই মানসিক চাপটা একলা থেকে একজন অভিনেতা নিতে না পেরে, অভিনেতা তো শিল্পী মাত্রই অনুভূতি প্রবণ হয়। তো আমাদের যেহেতু লেখালেখি একটু আমিও করি, আমি বুঝি একজন শিল্পীর অনুভূতিটা অন্যদের থেকে একটুখানি বেশি হয়। মানে আমরা একটু সব জিনিসের মধ্যে লেয়ারিংটা বেশি খুঁজি। আমাদের কথা কেউ না শুনলে আমরা আঘাত পাই, আমরা চাই কেউ আমাদের কথা শুনুক, আমরা চাই কেউ আমাদের মতামতটা শুনুক। তো অনুভূতি প্রবণতার একটা দিক আমাদের শিল্পী মাত্র থাকে, এবং উনি তো অত ভালো অভিনেতা ছিলেন। তো সেই জন্যে আমার মনে হয় যে মুখোশটা উনি অত্যন্ত দক্ষতার সাথে 6টি মাস পড়েছিলেন, খুলে ফেলতে বাধ্য হলেন। আজকে বেছে নিলেন আত্মহননের পথ, একটি জীবন চলে গেল, একটা তাজা 34 বছরের জীবন, একটা প্রমিসিং লাইফ। হি ওয়াজ এ ড্যাম গুড অ্যাক্টর। একটা প্রমিসিং লাইফ চলে গেল। ওনার শেষ সিনেমা ছিচড়ে আমি দেখতে গিয়েছিলাম আমার সব থেকে প্রিয় বান্ধবীর সাথে, এবং পুজোর আগে রিলিজ করেছিল। সেখানে কিন্তু উনি মেসেজটা দেন সিনেমাটা থ্রু দিয়ে, যে তুমি জীবনে কিছু হারালে সুইসাইড ইজ নট দি অনলি ওয়ে। আমরা সবাই জীবনে কিছু না কিছু হারিয়েছি, আমরা সবাই জীবনে কিছু না কিছু কি বলবো হারিয়েছি। সবার জীবনে কিছু না কিছু ক্ষত আছে, কিছু না কিছু দুঃখ আছে, কিছু না কিছু না পাওয়া যন্ত্রণা আছে। কারোর জীবনের স্লেটটাই কিন্তু ক্লিন নয়। একটা ক্লিন স্লেট কারোর জীবন হতে পারে না। সেই কারণে আমাদের, এবং সেটা কেউ নিয়ে নেন, মানে মানসিকভাবে তারা স্ট্রং হন, নিয়ে নেন, কিন্তু যেরকম আমাদের হাতে 5টা আঙুল সমান হয় না, ঠিক তেমনই প্রতিটা মানুষও সমান হয় না। সেই কারণে কিছু কিছু মানুষ এমন থাকেন যাদের প্রয়োজন পড়ে কথা বলার। প্রথম কমিউনিকেট, এবং কমিউনিকেট আপনি কার সাথে করবেন? যিনি আপনার কথা শুনতে রাজি নন, আপনি তো তার সাথে কমিউনিকেট করতে পারবেন না। দেওয়ালের সাথে আপনি একলা কি কথা বলবেন? দেওয়াল প্রত্যুত্তর, এটা নিয়ে তো একটা কমিউনিকেশন তৈরি হয়। দেওয়ালটা আপনাকে কি কমিউনিকেট করবে না। আপনি বলে যাবেন, ও শুনবে, ঠিক আছে, দ্যাটস ইট। তো সেই কারণে প্রথম ধাপটাই হলো নিজের মনের কথা কাউকে খুলে বলা। আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমার অকারণে চোখে জল আসছে, সকালবেলা বিছানা ছাড়তে ইচ্ছে করছে না, আমার প্রতিদিনের কাজ করতে ভালো লাগছে না, আমার এটাকে আমরা বলি বাউটস অফ উইপিং, হঠাৎ কাঁদতে ইচ্ছে করছে বিনা কারণে অকারণে, এবং আমার সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করছে, খিদে পাচ্ছে না বা অতিরিক্ত খিদে পাচ্ছে, যেটা বললে মিয়া, যেটা প্রিন্সেস ডায়নার ছিল, করতে ইচ্ছে করছে, এবং আমি ঠিক নেই। এবং জানেন তো, যিনি এইটার মধ্যে দিয়ে যান, এই রাস্তাটা দিয়ে যিনি হাঁটেন,
তিনি কিন্তু নিজে বোঝেন, বা মাঝে মাঝে বোঝেন না তিনি ঠিক নেই, তার এই সিমটমসগুলো তার সঙ্গে যিনি থাকেন তারা বুঝতে পারেন। স্বভাব বিরুদ্ধ আচরণ, এটা আরেকটা ব্যাপার, যে মানুষ চেঁচিয়ে কথা বলে না, আস্তে কথা বলে, জোরে কথা বলা পছন্দ, সেই যখন একটা স্বভাব বিরুদ্ধ ব্যবহার করে, সেই যখন একটা চিৎকার করে, সেই যখন জিনিসপত্র ভাঙচুর করছে, সেই যখন কোনো একটা ছোট কথায় রেগে যাচ্ছে, তার কোনো একটা কথা তাকে এতটাই হার্ট করছে, সে চুপ, সাইলেন্স, তার মানে হি অর শি ইজ গোয়িং থ্রু ইট। তো আমি বলবো এখনকার আমাদের যুগটা যেহেতু প্রচণ্ড ফাস্ট, উই আর অল রানিং ইন আ ওয়ার্প স্পিড, আমরা ছুটছি, সবাই ছুটছি, সেই কারণে একটু খেয়াল রাখুন নিজের লোকেদের প্রতি, তাদের আচরণের প্রতি। এবং ডিপ্রেশনটা স্টিগমা নয়, যে কারুর যে কোনো সময় হতে পারে। অনেক সেলিব্রিটি সামনে এসে বলেছেন তাদের ডিপ্রেশন হয়েছে, দীপিকা পাডুকোন বিং ওয়ান অফ দেম, অ্যান্ড উনি বলেছেন ওনার কি হতো আমরা শুনেছি। লিভ লাভ লাইফ ফাউন্ডেশন উনি তৈরি করেছেন, হওয়ার পরেও আরেকজন তারকা কিন্তু সেই ডিপ্রেশনের শিকার হয়ে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, মুখোশটা ধরে রাখতে না পেরে। তাদের খুব হাই প্রোফাইল লাইফ, তাদের প্রেশারের কোয়ান্টাম অফ প্রেশারটাও হয়তো অনেক বেশি দেন আস। আমরা তো সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত, কিন্তু আমাদেরও কিন্তু এটা হতে পারে। তাল রাখতে পারছি না, জীবনের সাথে গতিবেগে এগোতে পারছি না, যেটা ভেবেছিলাম সেটা হয়নি, তাল রাখতে পারছি না, এবং রিগ্রেট কাজ করে কোথাও না কোথাও সাংঘাতিকভাবে। এবং এই সব কিছুই নিয়ে একটা ডিস্টরশন তৈরি হয় মনের মধ্যে। ডিস্টরশনটা এমনিভাবে তৈরি হয় যেখানে কিছুই ভালো লাগে না, মানে লাইফ ইজ ওয়ার্থ লিভিং, এই কথাটাই তখন ভুল মনে হয়। এইখানে আমাদের প্রত্যেকের একজন বন্ধুর প্রয়োজন হয়, এমন একজন বন্ধু আমাদের জাজ করবে না, উইদাউট জাজিং আস, সে আমাদের প্রতিটা কথা শুনবে, কোনো রকম কোনো না তুই ঠিক, না তুই ভুল, বা তুমি এটা ভুল করেছো, তুমি এটা ঠিক করেছো, না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট জাজমেন্ট। এই ধরনের মানসিক ব্যাধি যাদের হয় তারা কিন্তু জাজমেন্ট শুনতে চায় না, তারা কিন্তু চায় না এটা শুনতে যে তুমি ভুল বা তুমি ঠিক। তারা শুধু তাদের মনের কথাটা জানাতে চায়, এইটুকুই তারা শুধু চায়, তাদের ভিতরে অভ্যন্তরে কি চলছে এইটুকুই তারা শুধু জানাতে চায়। এবং তার জন্য যদি সে তার কোনো বন্ধুকে বলে আমাকে 10টা মিনিট দিবি, দিন না, 10টা মিনিট দিলে যদি আরেকটি মানুষ একটু ভালো থাকে তাতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই। আপনার দিনে 24 ঘন্টা থেকে 10টা মিনিট যদি একজন আপনার কাছের কেউ আপনার থেকে চাইছে, তাকে 10 মিনিট কেন, আমার তো মনে থেকে 2-3 ঘন্টা দেওয়া উচিত, যে আই উইল লিসেন। এবং আজকে আমার ক্যাপশন সেটাই ছিল, ইউ টক আই উইল লিসেন। আমাকে বলুন, আমার মেসেঞ্জারে ইনবক্স করুন, যাদের কাছে আমার নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, বিকজ আমার একটাই নাম্বার, ওটাতে আমি হোয়াটসঅ্যাপে আছি সবসময়। হোয়াটসঅ্যাপ নেই, আমি মনোরোগ বিশেষজ্ঞ নই, মনোবিদও নই, কিন্তু আমি এটুকু বুঝি যে যদি আমি কারোর সাথে কথা বলতে পারি তাতে আমার অনেক সমস্যা মিটে যাওয়ার একটা স্কোপ তৈরি হয়। ওটা প্রথম ধাপ। আমাদের মনে না অনেকগুলো কুঠুরি আছে, অনেকগুলো রুমস আছে, সে অনেকগুলো কুঠুরি পেরিয়ে গিয়ে কিন্তু আলটিমেট ডিপ্রেশন। প্রথমে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কেন কিছু ভালো লাগছে না? একটা কারণ থাকবে তো যখন কিছু ভালো লাগছে না সেটা কাছে যদি কাউকে বলতেই পারছি না, বলতেই অল, মানে আমি বুঝতে পারছি ভালো লাগছে না কিন্তু বলতে পারছি না, যাকে বলবো তার তো সময় নেই, বা আমি হয়তো সময়টা দাও বা আমাকে সময়টা দে, সে দিচ্ছে না। তো সেইখানে কমিউনিকেশনটা, সে উত্তর প্রত্যুত্তর হওয়াটা খুব দরকার। আমি যখন লেখাগুলো লিখি তখন আমি দেখেছি যে কমেন্টগুলো আসে, স্পেশালি অহল্যার পর এবং
রাইকে নিয়ে যেটা লিখেছিলাম সেটার পর আমি কিছু মহিলার কাছ থেকে যে কমেন্টগুলো পেয়েছি, আমার সেই বেশ কিছু কমেন্ট করে মনে হয়েছে যে সত্যি তো প্রথম প্রেমকে কি ভোলা যায় দিদি, আমাকে জিজ্ঞেস করেছেন। তো আমি বলেছি না, ভোলা যায় না, কিন্তু আমার মনে হয়েছে তারাও কিন্তু অবসাদে ভুগছেন। এবং এটাও দেখেছি কেউ যখন আমার লেখাটা পছন্দ হয়নি বলে কেউ কমেন্ট করেছে, আমি উত্তর দিইনি, আমার হয়ে অন্য কেউ আমাকে সাপোর্ট করে উত্তর দিয়েছে। তার মানে জিনিসটা অবদমিত হয়ে আছে সেই মহিলার মধ্যে। অনেক পুরুষের কমেন্টে পড়েছি যেখানে মনে হয়েছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিলেই হয়, মানে হাত বাড়িয়ে দেওয়াটা দরকার। আমরা প্রত্যেকেই তো সোশ্যাল অ্যানিমেল, সামাজিক জীব। এভাবেই আমাদের শেখানো হয়েছিল ছোটোবেলা থেকে যে হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যানিমেলস। তো এই সোশ্যাল অ্যানিমেল থেকে আমরা কবে আনসোশ্যাল অ্যানিমেল হয়ে গেলাম? আমরা কবে এত স্বার্থান্বেষী, স্বার্থপর হয়ে গেলাম যে আমাদের ওই সময়টুকুও রইল না যে আমরা অন্যের সমস্যাটুকু শুনি। আমরা হয়তো কিছু করতে পারবো না, কোনো কনস্ট্রাকটিভ কিছু করতে পারবো না, কিন্তু একটা অ্যামাউন্ট অফ পজিটিভিটি ইনজেক্ট করতে পারি। একটা যে না কিচ্ছু হয়নি, দিস হ্যাপেন্স, এটা হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে বা তোমার এটা হচ্ছে, তার জন্য আমরা এটা করতে পারি, চলো আজকে গঙ্গার ঘাটে ঘুরে আসতে পারি। কেউ হয়তো খুব গান ভালোবাসেন, খুব ভালোবাসেন, আমি খুব গান ভালোবাসি ব্যক্তিগতভাবে, এবং আমার পছন্দের গান হলো রেট্রো গান। আমি আজকালকার গান খুব একটা শুনি না। তো আমার যখন খুব মন খারাপ হয় আমি গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি। দুদিন আগে আমার প্রিয় বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত আপলোড করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অবভিয়াসলি তখন তো ছুটে আমরা যাই সেই রবি ঠাকুরের কাছেই। আমি এক্সেপশনাল কেউ নই, আমি ছুটে যাই। আজকে যেমন একটা গান শুনছিলাম, মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে। তো কেউ যদি গান শুনতে ভালোবাসেন এবং আপনার যদি কোনো বন্ধু থাকে যে ভালো গান গায়, অ্যাটলিস্ট বলুন যে এই গানটা একটু গিয়ে শোনাবি, মনটা ভালো নেই। কিন্তু আপনাকে বলতে হবে এবং অন্যজনকে শুনতে হবে। এই বলা আর শোনা, এই দুটো কাজ যদি একসাথে না হয় সেখানে কিন্তু ডিপ্রেশনটা হয়। এবং মানুষ যখন কথা বলছে না হয় তাহলে কিন্তু ডিপ্রেশন হয়, কগনিটিভ ডিস্টরশন হয়, একটা মানুষ ভেতর থেকে হয়ে যায়। কারণ কি আমরা সবাই মানুষ এবং আমাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি আছে। এবং সেই মানে আমার ইনসিকিউরিটির সঙ্গে হয়তো আপনার ইনসিকিউরিটি মিলবে না, আপনার ইনসিকিউরিটির সঙ্গে হয়তো কি বলবো কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ইনসিকিউরিটি মিলবে না, কোনো অভিনেতার ইনসিকিউরিটি মিলবে না। কিন্তু at the end of the day we all have our own insecurities and we all are fighting our own demons. তো যখন আমরা যুদ্ধটা করছি না জীবনের সঙ্গে, যখন যুদ্ধটা করছি, সরি একটু পজ হয়ে গিয়েছিল, জীবনের সঙ্গে যখন যুদ্ধটা, তখন পাশে এমন একজনের, দেখুন সে আপনার স্পাউস হতে পারে, সে আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার খুব কাছের বন্ধু হতে পারে, আবার এমন সম্পর্ক হতে পারে যেটা কোনো নাম নেই। এই সম্পর্কগুলো কিন্তু হতে পারে। এবং এই যে অনামী সম্পর্কগুলো আমার মনে হয় যে এগুলো যখন আমাদের জীবনে আসে প্রিডেস্টিনড হয়ে এবং আমাদের শোনে, আমাদের কথা শোনে, তখন কোথাও না কোথাও আমরা হয়তো একটু হলেও ভালো থাকি। আরেকটা কথা যেটা আমার মনে হয়, প্রত্যাশার চাপ, পিয়ার প্রেশার, এটাও একটা খুব বড় জিনিস। আমার অমুক আত্মীয় ইউরোপ বেড়াতে গেছে, আমি এখনো যেতে পারিনি, ডিপ্রেশন শুরু হলো, কেন পারিনি? এই প্রত্যাশার চাপটা কিন্তু আমাদের সবার ওপর থাকে। আমি ইউরোপ একটা এক্সাম্পল দিলাম, দেয়ার ক্যান বি আদার এক্সাম্পলস টু। আমার মেয়ের বন্ধু ফরেন ল্যাঙ্গুয়েজে স্প্যানিশ পেলো, আমার মেয়ে স্প্যানিশ পেলো, আমার মেয়ে কেন পেলো না? ও কেন সংস্কৃত আটকে রইল? নিজে যদি আপনি এই ধাক্কাটা সামলাতে না পারেন একটি শিশুর ওপর, থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ শ্বেতা, অদিতি থ্যাংকস,
বাচ্চাটির ওপর যখন আপনি চাপিয়ে দিন, ওর মধ্যে কিন্তু কোথাও না কোথাও ইনসিকিউরিটির ওই ভিশাস সাইকেলটা তৈরি হচ্ছে। রিগ্রেট তো সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে। আমার মনে হয় দুনিয়ার সব মানুষের জীবনেই কিছু না কিছু রিগ্রেট আছে, কিছু না পাওয়া যন্ত্রণা আছে, কিছু না পাওয়ার ব্যথা আছে, কিছু জায়গায় আমরা ভীষণভাবে একলা। সেই একাকিত্ব বোধ, সেই শূন্যতা কেউ এসে আমাদের পূরণ করে দিয়ে যেতে পারে না। ইটস অনলি আস হু ক্যান হেল্প আওরসেলভস। কিন্তু কথাটা হলো, আমরা নিজেরাই সোশ্যালি এত স্টিগমাটাইজড। আমরা প্রথম কথা মানতে চাই না যে আমাদের যেমন জ্বর হয়, আমরা জ্বরের প্যারাসিটামল খাই, কোর্সিন 650 খাই, বা আরও বেশি হলে অ্যাজিথ্রল খাই, ডাক্তার দেয় অ্যান্টিবায়োটিক। তেমনি মানসিক রোগটাকেও নর্মাল রোগের মতন ট্রিট করুন প্লিজ। এটা একটা রোগটাকে রোগ বলে মানতে শিখুন। এবং যদি আপনি নিজে মেনে নেন যে আমার একটা রোগ হয়েছে, তখনই কিন্তু আপনি আপনার পারিপার্শ্বিক বাকি লোকজনকে বোঝাতে পারবেন যে হ্যাঁ, আমার একটা রোগ হয়েছে। সো ডু নট বি ইন ডিনায়াল। আপনি ডিনায়ালে থাকবেন না। রাতের পর রাত ঘুম হচ্ছে না, আমি আমার অনেকজনকে চিনি, ইনসমনিয়াক, কমপ্লিট ইনসমনিয়াক। রাতের পর রাত তারা ঘুমোয় না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়। এটাও একটা রোগ। কেন একটা মানুষের ঘুম হবে না? যেখানে ডাক্তাররা তো বলেন 7 থেকে 8 ঘন্টা ঘুমটা খুব নেসেসারি, সেখানে ঘুম হচ্ছে না। কেন হচ্ছে না? প্রশ্নটা নিজেকে করুন। কেন ঘুমের ওষুধ তোমাকে পপ ইন করতে হচ্ছে? ওয়াই ডু হ্যাভ টু পপ ইন আ স্লিপিং পিল ইন অর্ডার টু হ্যাভ আ সাউন্ড স্লিপ ইচ নাইট? ইটস নট নর্মাল, এটা নর্মাল নয়। তাহলে আগে আপনাকে নিজেকে মানতে হবে যে আমার কিছু একটা সমস্যা হচ্ছে, ব্যাপক চেতনে অবচেতনে। আমাদের কনসিয়াস মাইন্ড একটা কিছু বলে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অন্য কিছু থাকে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কনসিয়াসলি সামনে আনার দায়িত্বটা আপনার নয়, দায়িত্বটা আপনার মনোবিদের বা মনোরোগ বিশেষজ্ঞ। আপনাকে শুধু এইটুকুই করতে হবে, ইদার আপনি ডিনায়ালের রাস্তা থেকে সরে যান, অ্যাকসেপ্ট করুন আমার সমস্যা আছে, আমার সমস্যা হচ্ছে, আমারও হতে পারে। দ্বিতীয়ত, কথা বলুন, কথা বলার দরকার। আর যারা এইসব রোগীদের চারপাশে যারা থাকে, তাদের একটা মিনিমাম মানবিক কর্তব্য হলো এদের কথা শোনা। মনটা কিন্তু আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপের যা ঘটনা ঘটেছে কন্ট্রোল অল্ট ডিলিট মারো উড়ে যাবে না, এটা হয় না। অনেকে হয়তো ঘটনাগুলোকে ব্লক করে দেন, সেটাও কিন্তু এক ধরনের আনহেলদি প্র্যাকটিস। কোনো ঘটনাকে ব্লক কেন করবেন? ক্লোজার নিয়ে আসুন। একটা ঘটনা আমি তার ক্লোজার চাই, আমি এভাবে ভাবতে ভালোবাসি। কোনো একটা ইনসিডেন্ট আমার সঙ্গে আজ থেকে 10 বছর আগে হয়েছিল, সেটা আমি ব্লক কেন করবো? আই কিপ দ্যাট ইন মাই মাইন্ড অ্যান্ড আই উইল নিড আ ক্লোজার টু ইট। আমার ক্লোজার চাই সেটার। এবং ক্লোজার তখনই সম্ভব হবে যখন আপনি নিজে জিনিসটাকে ক্লোজ করার উদ্যোগ নেবেন। কেন কি, আবারও বলছি, মানুষের মনটা কিন্তু ল্যাপটপের বা ডেস্কটপের বা নোটপ্যাডের টাচ স্ক্রিন অ্যান্ড হোয়াট এভার অনেক কিছু তো এসে তথ্য প্রযুক্তিতে, সেগুলোর কিবোর্ড নয়, কন্ট্রোল অল্ট ডিলিট মারলাম উড়ে গেল না, এভাবে কাজ করে না। শাহানার সাউন্ড গন্ডগোল করছে, সৌমি শুনতে পাচ্ছি না ঠিক করে। আচ্ছা, 1 সেকেন্ড। ফ্যানের আওয়াজটা হচ্ছিল, কমিয়ে দিলাম। শাহানাদি শুনতে পাবে এরপর আশা করি। নন্দিনীদি থ্যাংক ইউ। আরেকটা জিনিস সেটা আমাদের প্রচণ্ড ডিপ্রেসড করে, সেটা হচ্ছে স্ট্রেস লেভেল। নন্দিনীদিকে দেখিয়ে বোধহয় কথাটা মনে পড়লো, স্ট্রেস লেভেল। অধিকাংশ সময় কিন্তু আমরা ভীষণ স্ট্রেসড। কাজের প্রেশার, সংসারের প্রেশার, প্রত্যাশা মেটানোর প্রেশার, আমার ওপর থাকে লেখার প্রেশার, এবং সেই কারণে আমরা ভীষণ স্ট্রেস থাকি। স্ট্রেসটাকে ম্যানেজ করাও কিন্তু একটা আর্ট। কেন কি, আপনি যদি কন্টিনিউয়াসলি স্ট্রেস থাকেন, সেখান থেকেও কিন্তু ডিপ্রেশন আসা স্বাভাবিক। স্ট্রেস শুধু এগুলো কারণেই হয় না, স্ট্রেস আরও অনেক
কিছু কারণে হয়, ফাইন্যান্সিয়াল রিজনসে হয় যে আমি যতটা ভেবেছিলাম আমি ফাইন্যান্সিয়ালি আমি গ্রো করতে পারিনি, আই এম স্ট্রেসড। বা আমার যেমন এই কোভিড পিরিয়ডটাতে মোস্ট অফ আস উই আর স্ট্রেসড, মানে আই এম হাইলি স্ট্রেসড, যে ভাল লাগছে না বাড়িতে, সেন্স অফ ফ্রিডমটা চলে গেছে, স্বাধীনভাবে বেরোতে পারছি না, কফি খেতে পারছি না, সিনেমা দেখতে পাচ্ছি না, কান্ট মিট ফ্রেন্ডস। তো সেটা একটা স্ট্রেস লেভেলে জায়গায় জিনিসটা এসছে। কিন্তু সেটা যদি আপনি একলা ম্যানেজ করতে পারেন, গুড। না পারলে দেয়ার আর কনসালটেন্টস, দেয়ার আর পিপল experienced who are not only experienced, who are experts in their own fields to help you out. You just have to go out and seek their help. You just talk to them, because if you don't reach out, nobody else will. আমি যদি আমার সমস্যাটাই বুঝতে না পারি, অন্য কারোর ক্ষমতা নেই আমার সমস্যা বোঝার। আর আমার সঙ্গে যে আছে বা যে থাকছে, বা আমার বন্ধু বান্ধব হতে পারে, আমার স্পাউস হতে পারে, আমার মেয়ে হতে পারে, আমার মানে আমার আশেপাশে নেবার্স হতে পারে, তারাও যদি মনে করেন, তারাও যদি ভাবেন যে না কোথাও একটা যেন গন্ডগোল দেখছি, মানে অনেক সময় হয় না, আমিও মাঝে মাঝে বলি যে ওর চোখের দৃষ্টিটা আমার খুব ভেকেন্ট লাগলো আজকে, এটা আমার হয়েছে, আমার অনেকের মনে হয়েছে যে এই চোখের দৃষ্টিটা আমার খুব ভেকেন্ট লাগলো, খুব ভেরি ভেকেন্ট, একটা শূন্যতা, একটা কোথাও একটা পয়েন্ট আউট করুন তাকে যে ডু ইউ নিড হেল্প, ইফ ইউ নিড হেল্প আই এম দেয়ার। অ্যান্ড let us all be this much responsible in reciprocating towards the feelings of the others. Others are also human beings. You are not the only human being in this planet. বাকিরাও মানুষ, তাদেরও ফিলিংস আছে, রক্ত ঝরে, কত বিক্ষত মন সবার আছে, সব প্রত্যেকটা মানুষের আছে। তাদেরকে তাদের ব্যথার কথা, তাদের যন্ত্রণার কথা যদি আমি 1 ঘন্টা শুনি, তাতে আমার খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আই এম শিওর সেই ব্যক্তিটির একটু উপকার হবে। সে হয়তো ভাবছিল রাত্রিরে আজকে আমি 10টা স্লিপিং পিলসকে ঘুমিয়ে পড়বো, আর উঠবোই না কালকে সকালে সূর্যটা দেখবই না। হয়তো আমার সাথে 1 ঘন্টা কথা বলার পর সে একটা দিন গ্রেস পিরিয়ড দেবে নিজেকে, আচ্ছা কথাটা তো হলো, কথাগুলো তো বললো, এটা করে দেখি না কি হয়। ঠিক আছে, এই তো একজন মেডিটেশন কনসালটেন্ট বা একজন স্ট্রেস ম্যানেজমেন্ট কনসালটেন্ট বা একজন সাইকোলজিস্ট নাম বললো, গিয়ে দেখি না কি হয়। যে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, আপনি তার সাথে কথা বলে একটা দিনের গ্রেস পিরিয়ড তাকে দিলেন, এবং এই একটা দিনের গ্রেস পিরিয়ড যে আপনি তাকে দিলেন, হতে পারে সেটাই তার হোল লাইফ টাইম তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখলো। সো টকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কমিউনিকেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। শেলের মধ্যে ঢুকে যাবেন না, এবং যদি শামুকের মধ্যে আপনি ঢুকে গেছেন, if you are inside the shell, I think the responsibility lies on your family, on your friends, on your neighbors, whoever it is, to bring you out from that shell. কেন কি যে মুহূর্তে আমরা শেলে ঢুকে যাই, সেই মুহূর্তে কিন্তু আমরা নিজের হাতে একটা একটা করে দরজা আমরা বন্ধ করতে থাকি, এবং যেই আমরা আমাদের মনের দরজাগুলো বন্ধ করে দিই, সেখান থেকে কিন্তু জিনিস বার করা এবং সেখান থেকে কিন্তু ওই কথাটা বার করা খুব ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। আরেকটা জিনিস আমার মনে হয় খুব কাজে দেয়, অচেনা কারোর সামনে ওপেন আপ করা। চেনা লোকগুলো কি হয়, আমাদেরকে তারা জাজ করতে বসে। মানে আমি শুনেছি এরকম ঘটনা, আমার এক বান্ধবী হয়তো তার স্বামীর প্রতি কিছু অভিযোগ অনুযোগ সে তার মাকে বলেছে, তার মা বলেছে এরকম তো হয়েই থাকে। না, এরম তো হয়েই থাকে জিনিসটার মানে কি? আপনার মেয়ে যখন আপনাকে বলছে, দুঃখ বা যন্ত্রণা পেয়েই তো বলছে, আপনি তো মা, সেটা এরম তো হয়েই থাকে বলে তাকে কমপ্লিটলি নাল অ্যান্ড ভয়েড না করে দিয়ে, আচ্ছা কি হয়েছিল, লেট মি হিয়ার ইউ আউট। এই লেট মি হিয়ার ইউ আউট, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। কথা শোনাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং কথা শুনেই যে আপনি সঙ্গে সঙ্গে ধন্বন্তরী হয়ে একদম ওষুধ লিখে দিলেন, বা আজ থেকে তুমি এই যোগাভ্যাসটা করো, আজ থেকে তুমি এটা করো, তুমি ঠিক হয়ে যাবে, সেরকম কিছু হবে না। কিন্তু আপনি যে শুনলেন, যে সময়টা দিলেন, সেটাই তার জীবনে টার্নিং পয়েন্ট হলেও হতে পারে। আজকে যে অভিনেতাকে আমরা হারালাম,
আই ওয়ান্ডার এমনি কোনো মানুষ তার জীবনে কি আদৌ ছিল? কেন কি একটি ঘটনার কথা আমার মনে পড়লো, ছেলেটিকে আমার খুব ভালনারেবল লাগতো শুরু থেকে, যখন থেকে ও সিরিয়াল করতো, পবিত্র রিশতা করতো, মানব, ভীষণ ভাল লাগতো ছেলেটিকে আমার, মিষ্টি হাসি, গজ দাঁত। ঝলক দিখলা যা বলে একটা ডান্স রিয়েলিটি শো হতো, তখন ওর গার্লফ্রেন্ড ছিল অঙ্কিতা লোখান্ডে, যে পবিত্র রিশতাতে ওই অর্চনা রোলটা প্লে করেছিল। ছেলেটি কিন্তু সবার সামনে আর ন্যাশনাল টেলিভিশন মেয়েটিকে, গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করে। এই থেকে দুটো জিনিস আমরা বুঝতে পারি, ছেলেটির মধ্যে একটা সাংঘাতিক ভালনারেবিলিটি কাজ করেছিল, দুই কাজ ছিল ভালো আমরা অনেকেই বাসি, সারা দুনিয়ার সামনে সেটাকে অ্যাকসেপ্ট করা এবং বলা, বিইং আ সেলিব্রিটি। তখন আই থিঙ্ক হি হ্যাজ লেফট পবিত্র রিশতা অ্যান্ড হ্যাজ সাইন্ড কাইপোচি, এরম একটা জাংচারে এই ঘটনাটা ঘটেছিল। তো বাট সুশান্ত সিং রাজপুত ওয়াজ আ হাউস হোল্ড নেম, মানে সবাই চিনত। সেই সময় এই কাজটা করা কিন্তু প্রমাণ করে ছেলেটির সাহসের অভাব ছিল না। যদি সাহসের অভাব থাকতো, যেমন এরা বলে থাকে না, উই আর জাস্ট ফ্রেন্ডস, ও কিন্তু সেটা করেনি। প্রতিটি শোতে আসতো উইথ হিজ গার্লফ্রেন্ড। কাইপোচির জন্য যখন বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পায় আইফাতে, সেখানেও কিন্তু আমরা ছবি দেখেছি এয়ারপোর্টে অঙ্কিতা লোখান্ডের সঙ্গেই, এবং হাইড করতো না কিছু। আমরা হাইড কখন করি? যখন আমরা কিছু লুকোতে চাই, সাহসের অভাব ঘটে, তখন আমরা হাইড করি, মানে সমাজকে দেখাবো না বেসিক্যালি। এখানে কিন্তু সেটা হয়নি। এখানে কিন্তু ছেলেটির সাহসের অভাব ছিল না, আমি এটা বারবার বলছি। ছেলেটি কিন্তু যথেষ্ট সাহসী একটি ব্যক্তি, এবং আমার মনে হয়েছে আবেগপ্রবণ তো বটেই, শিল্পী মানেই আবেগপ্রবণ, এবং যথেষ্ট সম্মান সে দিয়েছিল ওই সম্পর্কটাকে। ওয়ার্কআউট করেনি, সম্পর্ক নানা কারণে ওয়ার্কআউট করে না, নানা কারণে আমরা সেই সম্পর্ক থেকে ভেঙে বেরিয়ে আসি, বাট স্টিল সেদিনকার সেই মুহূর্তটা আমাকে একটা কথাই বারবার বোঝায়, মানে একটা আমার হঠাৎ জিনিসটা আজকে আমি যখন শুনলাম দুপুরবেলা ঘটনাটা, তখন আমি ইউটিউবে গিয়ে এপিসোডটা অ্যাকচুয়ালি দেখলাম, যেখানে ওই হি প্রপোজ টু হার অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি অ্যান্ড দ্যাট স্মাইল, দ্যাট 1000 ওয়াট স্মাইল, মানে দুজনেই হাসছে, দুজনেই ভীষণ খুশি। খুব কষ্ট হচ্ছিল দেখে যে ছেলেটি আজকে নেই আমাদের মাঝে, নেই, মানে একেবারেই নেই। আরেকটি অনুষ্ঠান দেখেছিলাম, সুশান্ত সিং রাজপুতের বাড়ি দেখিয়েছিল, সেখানে একটা টেলিস্কোপ আছে, বারবার ফেসবুকে লিখেছি টেলিস্কোপের কথাটা। বলেছিল যে আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গা হলো এইটা। টেলিস্কোপটা দেখিয়ে বলেছিল আমি রাত্রিবেলা টেলিস্কোপে চোখ রাখি আকাশের তারা দেখবো বলে, নক্ষত্রপুঞ্জ দেখবো বলে। টেলিস্কোপটা কিন্তু আজকে একা। সুশান্ত সিং রাজপুত, ছোটোবেলা আমাদের বলা হতো না, কেউ মারা গেলে তারা হয়ে যায়, যদি সত্যি নক্ষত্র তো ছিলেনই, যদি তারা হয়ে গিয়ে থাকেন, আজকে টেলিস্কোপটি একাই তাকে খুঁজবে। আমরা কেউ তাকে হেল্প করতে পারলাম না, কেউ না। আমি তো খুব সামান্য একজন ফ্যান ছিলাম, বাট ওনার আশেপাশে কাছের যারা সব বন্ধু ছিল, তারাও জানতেন কি জানতেন না জানি না, সাহায্য করতে পারলেন না। এরকম একটা প্রতিভাবান অভিনেতা, প্রমিসিং, ভেরি প্রমিসিং, ইউজ টু বি এ ভেরি গুড অ্যাক্টর, MS ধোনি দেখলে সেটা বোঝা যায়, চলে গেলেন। আজকে সুশান্ত সিং রাজপুত ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয়ে সুইসাইড করেছেন, সেই জন্যে আমরা এত কথা বলছি। ইন্ডিয়াতে আউট অফ ডিপ্রেশন কত লোক যে প্রতিদিন সুইসাইড করবে বলে ভাবছে, সুইসাইডাল টেন্ডেন্সিস, এটা একটা খুব ভীষণ ভীষণ বড় কথা। সুইসাইডাল টেন্ডেন্সিস নিয়ে বেঁচে আছে, প্রতিদিন ইচ্ছা হয় নিজেকে শেষ করে দেবো। কারোর একটা দিকে তাকিয়ে মনে হয় যে না, আমি চলে গেলে ওর কী হবে, সন্তান হতে পারে, মা বাবা হতে পারে, এটা মেয়েদের মধ্যে বেশি হয় অ্যাকচুয়ালি। তাদের নিয়ে আমরা কথা বলি না। আজকে এই টপিকটা এই জন্যে উঠে এলো, কেন কি একজন চিত্র অভিনেতা কাজটি করেছেন, টপিকটি সেই জন্যে উঠে এলো। কিন্তু আমাদের দেশে, এবং দেশে কেন, গ্লোবাল, ইট শুড বি আ গ্লোবাল অ্যাওয়ারনেস। বহু লোক ডিপ্রেশনের শিকার,
বহু বহু লোক ডিপ্রেশনের শিকার। তারা একটা ছোট শিশুরও হতে পারে, একটা 5 বছরের শিশুরও হতে পারে, 5 বছরের শিশুরও হতে পারে, 10 বছরের একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড দিয়ে যাওয়া একটা মেয়েরও বা একটা ছেলেরও হতে পারে, 15 বছরের এক তরুণীরও হতে পারে, 20 বছরের এক যুবতীর হতে পারে, আমার আপনার সবার হতে পারে। দায়িত্বটা কিন্তু নিতে হবে দুপক্ষকে। যার ধরুন আমার হয়েছে, আমাকে বুঝতে হবে আমার একটা সমস্যা হচ্ছে, এবং আমাকে আমার কাছের লোকদের জানাতে হবে যে আমার একটা সমস্যা হচ্ছে, আমার হেল্প দরকার। এটা আমার দিক থেকে আমার দায়িত্ব। আমার আশেপাশে যারা রয়েছে তাদের দিক থেকে দায়িত্বটা হলো সেই কথাটা শোনা, সেই কথাটাকে যথাযথ সম্মান দেওয়া, সেটাকে পাগল বলে স্টিগমাটাইজ না করা। এই সোশ্যাল স্টিগমাটা দয়া করে করবেন না। আমরা কেউ পাগল নই, নান অফ আস আর ম্যাডস। এই যে সামাজিকভাবে তাদেরকে আমরা আলাদা করে দিই, এই ভয় অনেকে বলতে চায় না। কেন কি বলবো, বললেই তো আমাকে পাগল বলবে। আর পাগল উপাধিটা নিয়ে মাথায়, পাগল উপাধিটা নিয়ে তো কেউ বাঁচতে চায় না। তো এটা করবেন না, সামাজিকভাবে তাদেরকে একঘরে করবেন না। কেন কি তারাও তো আমার আপনার মতোই মানুষ। জ্বর, পেট খারাপ, সর্দি কাশি, অ্যাজমা, রেনাল ফেলিয়ার, ডায়াবেটিস এসব হয়তো হয়নি, মনের রোগ হয়েছে। কেন মনের রোগ কি হতে পারে না? মনটাও তো আমাদের শরীরেরই একটা অঙ্গ। যদি আজকে আমার আঙুলটা ভাঙতে পারে, যদি আজকে আমার পড়ে গিয়ে আমার পা কাটতে পারে, যদি আজকে আমার মাথা ফেটে যেতে পারে, তাহলে তো আমার মনেরও এমনি অনেক কিছু হতে পারে। মানে মন তো আমার শরীরেরই একটা অঙ্গ। শরীর, একটা কথা আছে না, শরীর যখন আজ রোগ তো হবেই, তাহলে মন যদি শরীরেরই অঙ্গ হয়, তাহলে মনের রোগ হওয়াটাও তো স্বাভাবিক, হতেই পারে। দয়া করে তাদেরকে সামাজিকভাবে এক ঘরে ঠেলে দেবেন না। এই যে একটা সোশ্যাল ডিসক্রিমিনেশন হয় না, যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে, স্ট্রেস ম্যানেজমেন্ট কনসালটেন্টের কাছে গেলে যে একটা সোশ্যাল ডিসক্রিমিনেশন হয়, তার ভয় কিন্তু অনেকে বলতে চান না যে আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, যেমন উকিল এবং তার ক্লায়েন্টের একটা প্রিভিলেজ থাকে যে কেউ মানে এর কথাকে বলা হবে না। আপনাদের জানিয়ে রাখি, মনোরোগ বিশেষজ্ঞ যারা বা সাইকোলজিস্ট যারা, তাদের কাছেও আপনি যেটা বলবেন সেটা কিন্তু তারা নিজের মধ্যেই রাখবে, তারা অন্য কাউকে জানাবে না। এটা কিন্তু ফার্স্ট কোড অফ কন্ডাক্ট, এবং এটা আমি বেশ দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কারণ কি এটা হলো ওদের প্রফেশনের প্রথম ধাপ। এর কথা ওকে, তার কথা তাকে ওরা করেন না। তো আপনার সিক্রেট, আপনার গোপন কথাটি গোপনেই থাকবে, কিন্তু আপনি একটা বেরিয়ে আসার রাস্তা পাবেন। সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে, কেন কি আপনাকে ভালো থাকতে হবে। কেন কি আপনি যদি নিজে ভালো না থাকেন, নিজে কষ্টে থাকেন, নিজে ট্রমায় ভুগছেন, কি লাভ সেই জীবনে? ট্রমাটাইজড হয়ে থেকে কি লাভ? ট্রমা একটা এমন জিনিস, মানসিকভাবে মানুষকে এমনিভাবে কি বলবো, এটা কি কেউ ঠেলে না নিজেরাই চলে যায়? এটা কি কেউ ঠেলে না নিজেরাই চলে যায়? রাহুল, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। যাই হোক, মনের বিভিন্ন অংশে, মানে মনের বিভিন্ন অংশে বিভিন্ন স্মৃতি আমরা লুকিয়ে রাখি। কোনো একটা কথা থেকে, কোনো একটা ঝগড়া থেকে ট্রিগার করেই। যদি আপনার ভেতরে জিনিসটা রয়েছে, কোনো একটা কথা থেকে সেটা ট্রিগার করছে মানেই জিনিসটা আপনি ভোলেননি। ওই যে বললাম, মনটা কন্ট্রোল অল্ট ডিলিট নয়,
প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। না, মনের খবর মনই জানে। আপনি জানবেন, কেন কি আপনার মন ভাঁজ তখন পড়ছে, মনে যখন ভাঁজটা পড়ছে, সেই ভাঁজেরও চিকিৎসা আছে, লোকজন আছে, ডাক্তার আছে, যারা তৈরি আছে আপনাকে সাহায্য করবে বলে। দয়া করে মনে ভাঁজে 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 যে কথাগুলো লুকিয়ে আছে, বিশ্বস্ত কোনো বন্ধুকে বলুন, বন্ধু নয় কিন্তু খুব ভালো সম্পর্ক, বিশ্বাস করেন, ট্রাস্ট করেন, তাকে বলুন। সব সম্পর্কের তো নাম হয় না, নামহীন কিছু সম্পর্ক থেকে যায় জীবনে, তাদেরকে বলুন, কিন্তু কমিউনিকেট করুন। শাহানাদি লিখেছে, ডক্টর দেখাও, ওষুধ খাও, ব্যাস তার কর্তব্য শেষ। এখন হ্যাঁ, এখন আমাদের সময় নেই অ্যাকচুয়ালি, আমরা এত সবাই বিজি, ব্যস্ত মানুষ। লকডাউনে আমরা সবাই খুব ব্যস্ত, আমরা কেউ বাড়িতে বসে কাব্য করছি, কেউ আমরা বাড়িতে বসে সেতার বাজাচ্ছি, কেউ আমরা বাড়িতে বসে অনেক কিছু করছি। তো সেখানে 10 মিনিট 15 মিনিট সময় আমাদের কাছে নেই। ভেরি স্যাড, খুব খুব দুঃখের কথা। মানে সেটা একটা সন্ধেও একজন মানুষ হিসেবে আর একজন মানুষকে দিতে পারলাম না, এবং সেটার জন্যে সে ডিপ্রেশনের অতলান্ত গভীরে তলিয়ে গেল অ্যাজ এ হিউম্যান বিং। সেটা খুব স্যাড, খুব স্যাড, ভেরি স্যাড। মানে আমি তো আমার মানুষ হিসেবে যে কর্তব্যটা সেটুকুই করলাম না। Somebody pushes the person to isolation or the person goes into self-isolation? খুব খুব ভালো প্রশ্ন রাহুল। দুভাবে এটা হয়। তুমি যখন আইসোলেশন চাইছো, কখন চাইবে আইসোলেশন? যখন তুমি কারুর সাথে কথা বলতে চাইছো না, কারুর মুখ দেখতে চাইছো না, তখন তুমি আইসোলেটেড হতে চাইছো। এটাকে বলে সেলফ আইসোলেশন। তুমি চাইছো, একদমই কাউকে চাইছো না চারপাশে। আবার কিছু ঘটনা এমনি ঘটে যেখানে অন্য মানুষ তোমাকে এতটাই বাধ্য করলো যে তুমি নিজেই তার থেকে আইসোলেটেড হয়ে গেলে। সেলফ আইসোলেশনটা হচ্ছে আমি নিজে চাইছি না, আমি নিজে কারোর সাথে কোনো কথা বলতে চাইছি না, উইচ ইজ ট্রিমেন্ডাসলি হার্মফুল ফর ইউর হেলথ। কথা সব সময় বলা উচিত বলে আমার মনে হয়। ইউ শুড অলওয়েজ 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 টক, বিকজ ইফ ইউ ডোন্ট কমিউনিকেট ইট ইজ প্রবলেম্যাটিক। আর আরেকটা কথা আপনাদের বলি, হ্যাঁ, এই কমিউনিকেট করতে গিয়ে না ভুলভাল লোককে কমিউনিকেট করবেন না। মানে এমন কেউ যে আপনার ঘটনাটা শুনলো, নিয়ে বেশ একটা রসালো একটা বেশ সুন্দর চাটনি তৈরি করলো, হ্যাঁ, সেটা নিয়ে একটা বেশ পরে অন্যান্যদের সঙ্গে বিশদ আলোচনা হলো, জানিস তো অন্য ওটা হয়েছিল, জানিস তো অন্য এই কেস। এটা করবেন না। মানুষ চিনুন, তারপরে মন খুলুন। তার থেকে এটা ভালো যে আপনি যদি কাউকে বিশ্বাস করতে পারছেন না, আপনার মনে হচ্ছে কেউই এরকম নেই যাকে আমি বিশ্বাস করে আমার কথাগুলো বলতে পারি, সোজা ডাক্তারকে বলুন। কিন্তু মানুষ চেনার ক্ষমতাটাও থাকা দরকার। মানুষ যদি চিনতে ভুল হয়, সেখানে যদি আপনি আপনার মনের কথা বলে বসে থাকেন, ক্ষতি কিন্তু আপনার, ডাবল ক্ষতি। হ্যাঁ, ইটস এ ডাবল জিওপডি। এক তো আপনি ডিপ্রেশনের শিকার, বা এক তো আপনার একটা মনের একটা রোগ চলছে, তারপরে আপনি আবার শুনতে পেলেন আপনাকে নিয়ে বেশ চর্চাও হয়েছে, বেশ একটা রসালো চটপটে একটা চাটাকা একটা আলোচনা হয়েছে। ও তো পাগল। এই পাগল কথাটা আমরা প্রায়ই বলে থাকি আমরা, মানে আমাদের ঠোঁটের এইখানে থাকে বোধ হয়, দূর হতো পাগল। তো কে, হ্যাঁ সীমন্তিদি, ইউর রাইট, আমরা সবাই ভিতরে ভিতরে খুব একা, আমরা সবাই। এবং জানেন তো, প্রত্যেকটি মানুষের, সে যতই স্ট্রং হোক না কেন, একটা কাঁধের প্রয়োজন হয়। আমি এরকম অনেক স্ট্রং রোবাস্ট মানুষ দেখেছি যে মানে আমার সামনে দাঁড়িয়ে আছে অ্যাজ এ ভেরি স্ট্রং ক্যারেক্টার, খুব মানে স্ট্রেংথ অফ ক্যারেক্টার ইজ ভেরি হাই, অ্যান্ড মানে ভেঙে পড়তেই পারে না। কিন্তু সেই মানুষটিরও কিন্তু একটি কাঁধের প্রয়োজন হয়। ওই যে আমরা সবাই ভিতরে ভিতরে বড্ড একা, ওই বড্ড একা বলেই একটা কাঁধ, একজনের কাঁধে মাথা রাখার সুখ,
একজনের হাত ধরে তাকে সব কিছু বলার যে ইচ্ছে, এটা আমাদের সবার মধ্যে আছে, সুপ্তভাবে লুকিয়ে আছে। থ্যাংক ইউ দেবাশিস কাকু। Yes, for sharing with people you need to choose the right person. Yes, absolutely. Because right person না হলে তো ব্যানা বনে মুক্তচুরি লাভ নেই, ভস্যে গিরেলেও কোনো লাভ নেই, আপনি মশলা হবেন, ওটা করবেন না। আর কাউকে রিকোয়েস্ট করছেন যে আমাকে একটু সময় দেবে, আমাকে একটু সময় দাও না, আমার কথা আছে কিছু, শুনছে না, বেরিয়ে যান তার জীবন থেকে, একদম বেরিয়ে যান। মানে সেখানে কোনো কম্প্রোমাইজই করবেন না। কেন কি, যে আপনার কথা শুনছে না, যে আপনার কথা বুঝতেই পারছে না, সেখান থেকে একেবারেই তার হাতে পায়ে ধরে ভিক্ষে চাওয়ার কোনো দরকার নেই। সেই সম্পর্কটাকে একদম শেষ করে সেখান থেকে বেরিয়ে যান। অনেক সময় আমাদের মন সেটা আমাদের করতে দেয় না, যে না দেখি না, আরেকটু সময় দিয়ে দেখি না, আরেকটু সময় দিয়ে দেখি না, হাই আরেকটু সময় দিয়ে দেখি না। কিন্তু এই সময়টা যত আপনি দেবেন না, আপনার মনের ভাঁজটা ততটাই বেশি হয়ে পড়বে। তো এই মনের ভাঁজ, যেমন শাড়িতে ক্রিজ পড়ে, যত ক্রিজ বেশি পড়ে তত বেশি আমাদের ভালো করে আয়রন করতে হয়, তো ওইটা করবেন না। কেউ যদি আপনার কথা শুনতে রাজি নয়, কারির আউট হয়ে গেছে। ভুল লোককে বলার থেকে ডাক্তারকে বলা ভালো। এবং সেই মেডিকেল ফ্যাসিলিটি তো এখন আমাদের আছে, আগেকার দিনে যেমন ছিল না। ও তো পাগল বলেই দিত লোকজন, ও তো পাগল, ওর দ্বারা কিছু হবে না। তো এখনকার দিনে যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট কনসালটেন্ট আছে, মেডিটেশন কনসালটেন্ট আছে, সং থেরাপিস্ট আছে, আমি চিনি, ডান্স থেরাপিস্ট আছে, এবং সাইকিয়াট্রিস্ট আছে, ভালো ভালো সাইকিয়াট্রিস্ট আছে, from what I know। তাদের হেল্প নিন। হেল্প নিলে আপনি ছোট হয়ে যাবেন না, আপনার জীবনটা ভালো হবে। সবথেকে বড় কথা, আপনি সুস্থভাবে বাঁচবেন। আমরা কেউ চাই না আমাদের চেনা অচেনা কেউ আত্মহননের পথ বেছে নিক, নিজেকে শেষ করে দিক। জীবনটা খুব সুন্দর, জানেন তো, লাইফ ইজ বিউটিফুল। মাঝে মাঝে ঝড়ঝাপটা আসে, আমফান আসে, কালবৈশাখী আসে, কোভিডও আসে, লকডাউনও হয়, কিন্তু এর পরেও কিন্তু একটা ব্রাইটার চ্যাপ্টার আছে বলে আমার মনে হয়। আছে, নিশ্চয়ই আছে, বিকজ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। নিজেকে শেষ করে দেওয়াটা তো খুব ইজি, কিন্তু ভেবে দেখবেন আপনি তো চলে গেলেন, আপনার পেছনে যারা পড়ে রইল, আপনার মা বাবা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার সন্তান হতে পারে, তাদের কি অবস্থা হলো? তাদেরকে আপনি কোথায় ফেলে রেখে চলে গেলেন? আপনি তো চলে গেছেন, মানে তখন মরে গেছে, সেই আনন্দের বিখ্যাত ডায়ালগ, জব মার গিয়া তো তব তো মে হুই নেই, ওরা ওই টাইপের। কিন্তু এমন কোনো স্টেপ নেবেন না যেখানে আপনার মানে বাড়ির বা আপনার কাছের মানুষগুলো সাফার করে, সেটা করবেন না। সেটা বড্ড দুঃখের। তার জন্যে সাহায্য চান, খুলে কমিউনিকেট করুন, একদম খুলে কমিউনিকেট করুন। আমার প্রয়োজন, আমার সাহায্যের প্রয়োজন, আমাকে সাহায্য করো। এই কমিউনিকেশনটার কোনো দোষ নেই, কোনো রকম কোনো অপরাধ নেই। ইউ আর নট এ ক্রিমিনাল, আপনি ক্রিমিনাল নন। ক্রিমিনালদের শুধরানোরও তো প্রোগ্রাম আছে আমাদের দেশে। নিগেল লক্কারা, হি ওয়াজ এ ক্রিমিনাল, আজকে সে অভিনেতা। একজন ক্রিমিনালকে যদি সুযোগটা দেওয়া হয়, একজন যে রুগী, মনের রুগী না শরীরের, মানে রোগটা শরীরের না মনের, আমি সেই কথায় যাব না, যে রুগী, তাকে কেন ডাক্তার দেখানো হবে না? সে কেন খুলে বলতে পারবে না যে আমার এই অসুবিধাটা হচ্ছে, আমার রাত্রিরে ঘুম আসছে না, আমার অকারণে চোখে জল আসছে, আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না? তারও বলার রাইট আছে, তাই না? আমার ভিতরে রক্তক্ষরণ চলছে, 24 ঘন্টা চলছে, 365 দিন আমি ভুগছি। তার থেকে আমি সেশন করে, কাউন্সেলিং করে, কথা বলে, যদি আমার সেরকম কোনো বন্ধু না থাকে, আর দেখুন বন্ধুরা কিন্তু একটা পয়েন্ট অব দিকে হেল্প করতে পারে, তারপরে কিন্তু সেও পারবে না।
বন্ধুদের কাজটা হলো শোনা। বন্ধু বা স্পাউস, অনেক সময় স্পাউস বুঝতে চায় না। এটা বিয়ে তো একটা অভ্যস্ত ব্যাপার না, কালকেও বলছিলাম বিয়ে তো একটা অভ্যস্ত ব্যাপার, সেখানে ও এরকম তো হয়ই, এরকম তো ঝগড়া করেই, এটা আমরা বলে দিই, খুব ইজিলি বলি। মানে আবার এক কথা নিয়ে বসেছো, আবার ওই একই কথা ফাটা রেকর্ড বাজাচ্ছ, একই কথা বলছো, এগুলো শুনে 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 আমাদের কান অ্যাকচুয়ালি পচে গেছে, ঠিক আছে? কিন্তু সে কেন বলছে, তার মধ্যে কোথায় সেই ভয়েডটা তৈরি হয়েছে, কোথায় সেই শূন্যতাটা তৈরি হয়েছে, সেটা ভেবে দেখবেন। সেই শূন্যতা, সেই ভয়েডটা তার মনে কোনো রোগের জন্ম দিচ্ছে না তো? এটা ভেবে দেখার সময় কিন্তু এসছে। কারণ কি, যে ব্যক্তিটি আজকে সাফল্যের চূড়ায় ছিলেন, মুম্বাইতে নিজে সি ফেসিং ফ্ল্যাট, পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন, যা আমরা জানতাম, পড়েছি, আজকে তিনি যদি কাজটা করতে পারেন, আমার মনে হয় এই কাজটা করার আগে খুব বেশি লোকের হাত কিন্তু কাঁপবে না। এর বেশি কিছু বলার মতন ক্ষমতা আমার নেই, কেন কি আমি তো সাইকোলজি নিয়ে পড়াশুনো করিনি। যেটুকু মনে হলো বলা উচিত, যেটুকু মনে হলো অফকোর্স ইউ নিড ইউর family or your friends, or you need someone behind you, or you can take that step alone also. Rahul, it's not that কি কাউকে না কাউকে থাকতেই হবে। কেউ নেই, যে অনাথ, কেউ নেই তার চারদিকে, সে কি করবে? আজকে আমারই এক বন্ধু থাকে নিউ জার্সিতে, ও ওখানে একা থাকে, ইএনওয়াইতে চাকরি করে। আজ ওর যদি হয়, ও কাকে পাবে আশেপাশে? মা বাবা তো নেই, ফ্যামিলি তো নেই, বন্ধু বান্ধবদেরই পাবে। বন্ধু বান্ধব যদি বলে যে না সরি বস উই আর বিজি, কাকে পাবে? কাউকে পাবে না, একলা যেতে হবে। হলিউড সিনেমাতে আমরা দেখি না, গোয়িং টু আ শ্রিঙ্ক ইজ আ, এভরিবডি হ্যাজ আ শ্রিঙ্ক, গোয়িং টু আ শ্রিঙ্ক ইজ আ ফ্যাশন। এটা ফ্যাশন নয়, এটা প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা আর ফ্যাশনের মধ্যে ডিফারেন্স আছে। শ্রিঙ্কের কাছে যাওয়া কিন্তু একটা ফ্যাশন, ডোন্ট মেক ইট এ ফ্যাশন স্টেটমেন্ট। এটা কিন্তু কোনো আমরা শ্রিঙ্কের কাছে যাচ্ছি মানে আমি সোশ্যাল বা ল্যাডারে উঠে গেছি, সোশ্যাল স্ট্যাটাসটা আমার খুব হাই বিকজ আই এম গোয়িং টু আ শ্রিঙ্ক, না। এটাকে কোনো রকম ফ্যাশন স্টেটমেন্ট বানাবেন না। যেমন যান দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, তেমনি যান মনের ডাক্তারের কাছে, তবেই কিন্তু এই সমস্যাটা মিটবে। আর তার প্রথম ধাপ হলো কথা বলা, কমিউনিকেট করা। সেটা করতে ভুলবেন না। সেই নিজেকে সেলের মধ্যে ঢুকিয়ে নেওয়াটা সব থেকে ইজি কাজ বলে আমার মনে হয়। আমি আমার চারদিকে একটা সেই চক্রভিউ তৈরি করলাম। অভিমন্যু না হলে তো ঢুকতে পারবে না, অভিমন্যু নেই, ঢুকতে পারছে না, চক্রভিউর মধ্যে আমি একা, ওখানে আমি ঘুরতে থাকলাম। এটা সব থেকে সহজ কাজ, এটা করবে মানুষ। সহজ কাজটা আগে করবেন না, শেল তৈরি করবেন না, কথা বলুন। আর যাদের এই রোগটি আছে তাদের আশেপাশের লোকজনকে আমি বলবো, সে যখন কথা বলতে চাইছে তার কথাটা মন দিয়ে শুনুন, প্লিজ প্লিজ শুনুন। আপনার খুব মূল্যবান 24টা ঘন্টা থেকে সে হয়তো একটি ঘন্টা নেবে, বাকি 23টা ঘন্টা কিন্তু আপনারই থাকবে। সেই 23 ঘন্টার উপর সে ভাগ বসাতে যাচ্ছে না, কিন্তু একটি ঘন্টা সে নেবে আপনার কাছ থেকে, বলে হালকা হবে। হয়তো একটা ওই যে বললাম, সে হয়তো ভেবেছিল যে আজকেই আমি 10টা স্লিপিং পিলস খেয়ে কালকে সূর্যটা দেখবো না। আপনি যে তাকে 1 ঘন্টা দিলেন, তাকে আপনি অ্যাকচুয়ালি জীবনের আরেকটা দিন দিলেন, গ্রেস পিরিয়ড দিলেন। আপনার সাথে কথা বলে আপনি যেহেতু এডুকেটেড, আশা করছি আপনি এডুকেটেড, তো আপনি যাকে বললেন এটা করবি, তুমি কেন এটা করবে, গো টু আ সাইকিয়াট্রিস্ট। চল আমরা গুগল করে বার করি কে ভালো সাইকিয়াট্রিস্ট আছে, কোথায় বসে, এক্ষুনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, আমি তোমার সঙ্গে যাব। যদি ফ্যামিলিতে বলতে অসুবিধা হয়, অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমার সঙ্গে যাব। স্ট্যান্ড বাই দেম, সো অনলি ওয়ান থিং, স্ট্যান্ড বাই দেম। আজকে ক্যান্সার একটা মারণ রোগ, আমরা বলি তো কর্কট রোগটি মারণ রোগ, তারও বোধহয় ওষুধ আছে, তাকেও বোধহয় খুব আর্লি স্টেজে ধরা পড়লে বাঁচানো যায়। কিন্তু এই একটা রোগ
মনের রোগ, ডিপ্রেশন, কগনিটিভ ডিস্টরশন সময় দেয় না। মানুষের হাত থেকে কখন তার নিজের ইচ্ছের লাগামটা চলে যায় এবং সে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর মুখে, দি এন্ড, তারপরে কিছু থাকে না। গতকাল এই সময় ছেলেটি বেঁচে ছিল, গতকাল এই সময় সুশান্ত সিং রাজপুত ওয়াজ দেয়ার অ্যামাং আস। 24 ঘন্টার মধ্যে ইজ নট দেয়ার এনিমোর। আর আমরা ওর হাসি দেখতে পাবো না, পর্দায় এলে যে পর্দা উজ্জ্বল হয়ে উঠত দেখতে পাবো না, ওই যে কোনো রোলে ফিট করে যাওয়া একটা বয় নেক্সট ডোর ইমেজ দেখতে পাবো না। ওই ইউটিউব ঘাঁটলে হয়তো পাবো, পুরনো ক্লিপিংস দেখতে পাবো, নতুন কোনো সিনেমায় ওনাকে আর দেখতে পাবো না, নতুন কোনো আমার ওনার ব্যোমকেশ বক্সিটাও বেশ ভালো লেগেছিলো, মেকআপটা খুব ভালো হয়েছিল। দিবাকর ব্যানার্জি, কলকাতায় শুটিং হয়েছিল, সেই মালকোচা মেরে ধুতি পরা অ্যান্ড অল দ্যাট থিং, খুব সুন্দর লেগেছিল সিনেমাটা মানে যেটা হয়েছিল আমার বেশ ভালো লেগেছিল, আমি দেখেছিলাম, হলে গিয়ে দেখেছিলাম। আর কিন্তু নেই ছেলেটি আমাদের মধ্যে, ছেলেই বলবো কারণ আমার থেকে তো ছোট। 24 ঘন্টা আগেও ছিল, 24 ঘন্টা আগেও যদি কাউকে বলতো, কারোর কাঁধে মাথা রেখে কাঁদতে পারতো, ভেন্ট আউট করতে পারতো, চিৎকার করতে পারতো, চিৎকার করে বলতে পারতো আমার এই সমস্যাটা হচ্ছে, বস আমাকে বাঁচাও, হয়তো আজকে এই সেশনটাই আমি করতাম না, হয়তো আজকে আমি লাইভে আসতাম না, আসার প্রয়োজন পড়তো না। গতকালই তো ছিলাম লাইভে। খুব দুঃখ হচ্ছে, কেন কি একই তো প্রিয় অভিনেতা ছিলেন, থাকবেন, চিরকাল থাকবেন। এবং দুই, ছেলেটির মধ্যে একটা অদ্ভুত ভালনারেবল কোয়ালিটি ছিল, একটা সাহস ছিল, যেখানে বলিউডে সব তারকাই উই আর জাস্ট ফ্রেন্ডস বলে কাটিয়ে দেয় গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে, সেখানে ন্যাশনাল টেলিভিশনে গার্লফ্রেন্ডকে প্রপোজ করা, যদিও জানতেন সম্পর্কটা ওয়ার্কআউট করবে না, করেও নি পরে, গাটস ছিল, সাহস ছিল। এরকম একজন সাহসী অভিনেতা যদি আজকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট হন, 6 মাস বলছে তো, 6 মাস মানে আজকে যদি জুন হয়, জানুয়ারি টু জুন, কেন ডিপ্রেশন, কী কারণে ডিপ্রেশন, উনি কাউকে দেখিয়েছিলেন কিনা, কোনো মনোবিদের সাহায্য নিয়েছিলেন কিনা, আমরা হয়তো কিছু জানতে পারবো না। আর জেনেও বা কী হবে, লোকটা তো ফিরে আসবে না, শুধু রয়ে গেল না টেলিস্কোপটা, টেলিস্কোপের মালিক যিনি ওটাতে চোখ রাখতেন এবং রাত্রিরে অদ্ভুত একটা গায়ে কাঁটা দিচ্ছে, একটা অদ্ভুত শখ না, মানে আমি রাতের আকাশে তারা দেখতে ভালোবাসি, প্রিসাইসলি এটাই বলেছিলেন, আমি রাতের আকাশে তারা দেখতে ভালোবাসি, নতুন তারা খুঁজি। আজকে উনি আকাশের তারা হয়ে গেলেন, নক্ষত্র ছিলেন, তারা হয়ে গেলেন, টেলিস্কোপটিও একা। আজকে আমরা তো সবাই মনে মনে কোথাও না কোথাও একা। ওনার পরিবারের জন্যে রইল আমার প্রচুর সমবেদনা। আমি জানি আমার কোনো সমবেদনার একটিও শব্দ ওনার পরিবারকে টাচ করবে না। ওনারা যা হারিয়েছেন সেই লস ইররিপ্লেসেবল, সেই লসকে কেউ রিপ্লেস করতে পারবে না। আরেকটি সুশান্ত সিং রাজপুত যাতে না হয়, তার জন্য অ্যাজ এ সোসাইটি, অ্যাজ হিউম্যান বিংস, লেট আস ট্রাই, উই ক্যান। আমরা পারবো। আমরা আমাদের গতিময় জীবন থেকে, আমাদের জীবনে প্রচণ্ড গতি, তো ওয়ার্প স্পিডে আমরা দৌড়ি। সকালে একটা পোস্ট আপডেট লিখেছিলাম এতে, ফেসবুকে, আমাদের সেই ছোটার মধ্যে একটু সময় যদি দিই কোনো চেনা লোককে, কোনো বন্ধুকে, কোনো আত্মীয়কে, তাদের কথাটা শোনার জন্যে একটা পেশেন্ট হিয়ারিং দিই, একটা শুনি যে তার কি হচ্ছে, যে কোথায় কষ্টটা, কোথায় দুঃখটা, সলভ করতে পারবো না, কিন্তু তাকে তার জীবনের একটু গ্রেস পিরিয়ড দিতে পারবো।
সেটা দিতেই বা আপত্তি কোথায়? আমরা তো সবাই ছুটছি, উই অল আর রানিং, কেউ বিহাইন্ড সাকসেস, কেউ বিহাইন্ড ফাইন্যান্সিয়াল প্রসপ্যারিটি, উই আর অল রানিং। বাট কিছু লোক তো পেছনে পড়ে আছে, মনোরোগী শিকার হয়ে একলা ঘরের কোণে কাঁদছে, অন্ধকার ঘর করে শুয়ে আছে। এটা আর একটা ওয়ার্নিং সাইন। হ্যাঁ, কেউ যদি সন্ধ্যেবেলা ঘর অন্ধকার করে শুয়ে থাকে, ডেফিনেটলি দ্যাট পার্সন ইজ গোয়িং থ্রু হেল। এটাও আমাকে বলেছেন আমার খুব চেনা একজন সাইকোলজিস্ট, নাম বলা বারণ, বলতে পারবো না যেহেতু থাকেন এখানে। তো তাদের জন্য যদি একটু সময় বরাদ্দ আমরা করি, তাতে আমাদের 24 ঘন্টা থেকে 1 ঘন্টাই যাবে, বাকি 23 ঘন্টা কিন্তু আমারই রইল। তো কৃপণতা না করে এইটুকু সময় যদি আমরা তাদেরকে দিই, তাদের কথাটা অন্তত শুনি, কি ক্ষতি হবে আমাদের? কোনো ক্ষতি হবে না। কেন কি দ্য স্ট্রংগেস্ট অফ পার্সন, খুব স্ট্রং, স্ট্রেংথ অফ ক্যারেক্টার ইজ ভেরি হাই, তাদেরও কিন্তু একটা কাঁধ লাগে, তাদেরও কিন্তু একটা এমন ভালনারেবল স্পট হৃদয়ের মাঝে, বুকের মাঝে আছে, যেখানে হাত দিলে ছুঁচ ফোটে, হাত দিলে রক্ত বেরোয়, এবং সেও কিন্তু চায় তার পাশে কেউ থাকুক। ছেলেটি বলতে পারেনি হয়তো কাউকে, আজকে সেই জন্যে সে আমাদের মাঝে নেই। বলতে পারলে হয়তো থাকতো। বাট হ্যাঁ, সুইসাইড করাটা হলো একটা আলটিমেট স্টেপ, যেখানে হয়তো মনোবিদও সাহায্য করতে পারেনি। এটা প্রায়শই হয়, মনোবিদের সাহায্যটাও ঠিক কাজে লাগলো না, একটা আলটিমেট স্টেপ নিয়ে ফেললেন। কেন? কোনোদিনই আমরা একটু জানতে পারবো না। ইরফান খানকে যখন আমরা হারিয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম ডেফিনেটলি, কিন্তু ইরফান খানের একটা রোগ ছিল, একটা শারীরিক রোগ ছিল, ঋষি কাপুরেরও তাই, দুজনেরই ক্যান্সার ছিল। কিন্তু সুশান্তের এমন কিছু মানে ঘটনা হয়তো ওর মনে এমনভাবে দাগ ফেললো যে ছেলেটি নিজেরই বাড়িতে সুইসাইড করলো, আত্মহত্যা করলো, আত্মহননের পথ বেছে নিল। এবং জানেন তো পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম কাজ কি? নিজের জীবনটা নিয়ে নেওয়া। কেন কি নিজের জীবন যখন আপনি নিয়ে নিচ্ছেন, আপনি ভগবানের সৃষ্টিকার্যে হাত দিচ্ছেন। কেন কি ভগবানই তো আপনাকে সৃষ্টি করেছে, তার সৃষ্টির কার্যে আপনি হাত দিচ্ছেন। আপনার একটা মানে কি স্ক্রিপ্টটা থেকে উপরে বসে লিখছে, আমাদের প্রত্যেকের স্ক্রিপ্ট থেকে উপরে বসে লিখছে, তো সেই স্ক্রিপ্টে আপনি নাক গলাচ্ছেন এবং তার সৃষ্টিকার্যে হাত দিয়ে আপনি নিজেকে শেষ করছেন। খুব ডেসপারেট হলে তাহলেই কাজটা করা যায়। So my request to all of you would be, please be little more human. মানবিক চেতনাগুলি একটু জাগিয়ে তুলুন, একটু বোঝার চেষ্টা করুন কার কোথায় কষ্ট হচ্ছে, কার কোথায় দুঃখ হচ্ছে, কে কোথায় আঘাতটা পাচ্ছে, কোন কথাটা বললে এই মানুষটা আঘাত পাচ্ছে, বা কোন এমন কোনো কথা বলবো না এটাতে তার স্মৃতি ট্রিগার করছে। আর কথা শোনা, আমরা কথা বলতে প্রচুর ভালোবাসি, আমি তো ভালোবাসি, শোনাটা প্র্যাকটিস করুন। গুড লিসনার হওয়াটাও কিন্তু একটা খুব বড় গুণ। আর আমাদের মানে আমি দেখেছি মোটামুটি আমি যখন এই প্রেমের গল্পগুলো লিখি, বেশ কিছু কমেন্ট আসে যেগুলো পড়ে আমার ডেফিনেট ধারণা হয়, তাদের আমি এখন নামগুলো তো মনে থাকে না, কারণ একসঙ্গে কমেন্টগুলো পড়ি তো মনে থাকে না। তো বেশ কিছু কমেন্ট পড়ে আমার মনে হয়েছে যে অবসাদে ভুগছে, সেগুলো এক্স্যাক্টলি দিদি আমাদের নিজেদের ভালোবাসতে হবে, সেটাই আমরা করতে ভুলে গেছি। এনিওয়ে, heartfelt condolence to the family of the bereaved actor. সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, জানাতে চাইছিও না। অপূরণীয় ক্ষতি ওদের এবং আমাদেরও, যারা আমরা ওনাকে ভালোবাসতাম, সিরিয়ালে দেখেছি, সিনেমায় দেখেছি, খুব ভালো নাচতেন,
শামক দাভালের গ্রুপে নাচতেন, এটাও আমি জানি। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। অমৃতলোকে গেছেন, এখন অন্তত আকাশের তারা হয়ে শান্তি পাক। টেলিস্কোপটা একাই পড়ে রইল। নমস্কার।